আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। আজকে নবম অধ্যায় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নির্মম হত্যাকাণ্ড কিভাবে ঘটেছিল সেই বিষয় নিয়ে দু চারটে কথা বলবো ইনশাআল্লাহ। মুসলিম উম্মাহর ঐক্য সংহতি বিনষ্ট করার সুদূর প্রসারী পরিকল্পনা অনুসারে মুসলিম রূপধারী ইহুদি আবদুল্লাহ বিন সাবার চক্রান্ত খলিফা উসমানের বিরুদ্ধে বিদ্রোহ ক্রমশ দানা বাঁধিয়েই চলেছিলেন। খলিফার সরলতা সহিষ্ণুতাকে দুর্বলতা অক্ষমতা ভেবে চক্রান্তকারীরা সমগ্র কৃষ্ণ বস্তা ও মিশর ষড়যন্ত্রের এক দুর্ভেদ্য জাল পাতে এবং অবশেষে খলিফাকে নির্মমভাবে হত্যা করার জঘন্য কাজটিও করে বসে। এই হত্যার পরে মুসলিমদের ঐক্য যে ফাটল দেখা দেয় তা আজও মুসলিম জাহানে বিদ্যমান। বিদ্রোহীদের দাবি যেগুলো ছিল সেগুলো হচ্ছে, বিদ্রোহীদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকলেও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা পদ থেকে পদচ্যুত করার পর উমাইয়াদের ক্ষমতা লোপের ব্যাপারে সবাই একমত ছিলেন। বিদ্রোহীদের প্রচার কাজের প্রধান কেন্দ্র ছিল মিশর থেকে বিদ্রোহীরা মদিনার উদ্দেশ্যে রওনা হলে প্রতিমধ্যে কুফা ও বসরার বিদ্রোহীদের মধ্যে সাথে যোগাযোগ করে এবং যোগ দেয়। তারা মদিনায় উপস্থিত হয়ে খলিফার নিকট নবনিযুক্ত প্রাদেশিক শাসনকর্তাদের অযোগ্যতাকে ও দুর্নীতির জন্য অপসারণের দাবি করে। তদন্ত কমিশন গঠন। বিদ্রোহীদের দাবির পরিপ্রেক্ষিতে খলিফা উসমান বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি তদন্ত কমিশন গঠন করে গিয়েছিলেন। এই কমিশনের বসরা, কুফা, দামিশক ও মিশরে গিয়ে সরেজমিনে তদন্ত করে যে রিপোর্ট দাখিল করে তাতে দেখা যায় যে প্রাদেশিক শাসনকর্তাদের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ। অতিরিক্ত ব্যবস্থা হিসাবে খলিফা তার সাম্রাজ্যের সর্বত্র জানিয়ে দিলেন যে আগামী হজ্জের মরশুমে প্রাদেশিক শাসনকর্তাদের উপস্থিতিতেও জনসাধারণ যেন খলিফার কাছে তাদের অভিযোগ পেশ করে। কিন্তু দেখা গেল ওই সময় কেউই অভিযোগ নিয়ে এলো না। প্রকৃতপক্ষে তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী প্রাদেশিক শাসনকর্তাদের অত্যাচার সম্বন্ধে কোথাও কোনো প্রমাণ পাওয়া যায়নি। কুচক্রীদের শাস্তি না দেওয়া। অবশেষে খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে প্রশাসনিক শাসনকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের এক সভা আহ্বান করেন। এই সভা কুচক্রী দলের সর্দারদের দৃষ্টিমূলক শাস্তি দেওয়ার জন্য খলিফাকে অনুরোধ করে, কিন্তু মহৎ প্রাণ খলিফা এই প্রস্তাবে রাজি হলেন না, কারণ এতে মুসলমানদের মধ্যে রক্তপাত হতো, গোলামালের সম্ভাবনা ছিল। এই ভাবনাকে কাজে লাগিয়ে তিনি সসম্মানে তাদেরকে মুক্তি দেন। সুতরাং এই সভাতে কোনো সুরাহা হলো না। মিশরের শাসনকর্তা বদলের নিয়োগপত্র। পরের বছর 656 খ্রিস্টাব্দে হজ্জযাত্রার বাহানায় বসরা, কুফা ও মিশরের বিদ্রোহীরা মদিনায় এসে উপস্থিত হলো এবং আলাদা আলাদা জায়গায় তাঁবু ফেলে মদিনাবাসীদের সমর্থন পেতে ব্যর্থ হয়ে বিদ্রোহী নেতা খলিফার কাছে মিশরের শাসনকর্তাকে সরিয়ে তার জায়গায় মুহাম্মদ বিন আবু বাক্কারকে নিয়োগ করার দাবি জানায়। খলিফা তাদের দাবি মেনে এবং তাদের হাতে তাদেরই মনোনীত ব্যক্তির নিয়োগপত্র ধরিয়ে দেন এবং তারা নিয়োগপত্র নিয়ে মদিনাও ত্যাগ করেন। বিদ্রোহের পুনরাগমন কিভাবে ঘটেছিল? হযরত উসমানের কাছে থেকে নিয়োগপত্র নিয়ে ফিরে যাওয়ার কয়েকদিনের পরে বিদ্রোহীদের তিনটি দল একই দিনে একই সময়ে ফের মদিনায় এসে উপস্থিত হয় এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে এই সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করলে তারা মিশর শাসনকর্তার নামে খলিফার লিখিত মোহরযুক্ত একটি জাল চিঠি দেখায়। খলিফার পত্র জাল করা। এই চিঠিতে মিশরের শাসনকর্তাকে নির্দেশ দেওয়া ছিল যে বিদ্রোহী মিশরে পৌঁছানো মাত্রই যেন তাদের হত্যা করা হয়, কিন্তু মিশরের শাসনকর্তা পদচিত ফরমান বাতিল বলে গণ্য করা হয়। ঐতিহাসিক মোহাম্মদ আলীর মতে সমস্ত ব্যাপারটা ছিল চক্রান্তকারীদের পূর্ব পরিকল্পিতভাবে। তা আপনি ভাবছেন আপনার জামানায় শুধু আবু জেহেল রয়েছে, আপনার জামানায় শুধু যত রকম মীর জাফর, মীর কাসেম, মীর জাফরের মতো সব লোক রয়েছে। পৃথিবীর শুভ লগ্ন থেকে একদম শেষ লগ্ন পর্যন্ত আপনি ভালো কাজ করলে আপনার পিছনে সারাক্ষণ মানুষ
অন্যায়ভাবে আপনার পিছনে ট্রিটমেন্ট করবে। আপনি যত ভালো কাজই করুন না কেন, আপনার পিছনে সব সময় লেগে থাকবে। যাই হোক, আজকে নবম অধ্যায়ে আপনাদের সামনে যতটুকু আলোচনা করলাম অতটুকুই। যাই হোক, আজকে এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।